মূলত ষষ্ঠ দিনে এখন পর্যন্ত ইসরায়েল এবং ইরানের সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্রও জড়িত সেই যুদ্ধ চলছে এবং যুদ্ধে হতাহতের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে শুধুমাত্র ইরানের। আর এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এখন পর্যন্ত 2000-এর বেশি স্থাপনায় হামলা হয়েছে, যেটি গতকাল বলেছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো রয়েছে তারা বলছে যে 2000-এর বেশি স্থাপনায় হামলা হলেও তার মধ্যে 105টির বেশি স্থাপনা ছিল আসলে বেসামরিক এবং 600-র মতো ডকুমেন্টেড বা একেবারে সুনির্দিষ্ট তারা একেবারে বেছে বেছে হামলা চালিয়েছে, যেগুলো তারা দাবি করছে হয় সামরিক স্থাপনা অথবা ইরানের কর্মকর্তা যারা বিভিন্ন জায়গায় আছেন সেই লক্ষ্যবস্তুগুলো আসলে লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছে। একেবারে ইরান ইসরায়েল যুদ্ধের সবশেষ তথ্যগুলো আমরা আপনাদের জানিয়ে দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এই ষষ্ঠ দিনে এসে মধ্যপ্রাচ্যের যে সংঘাত সেটি তেহরানে ইসরায়েলের যে তাণ্ডব সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। একইভাবে আমরা দেখেছি লেবাননেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের হামলা সম্প্রসারিত করেছে। বিপ্লবী গার্ড কোস্ট ফোর্সের সদর দফতর ধ্বংসের দাবি করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, যেমনটি একটু আগে আমরা প্রতিবেদন পড়ছিলাম। এবং এখানে একটি বড় বিষয়, ইরানি কুর্দি বিদ্রোহীদের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন চাইছে ইরানের মধ্যে থাকা এমনকি ইরাকের যেসব বিদ্রোহী কুর্দি গোষ্ঠী রয়েছে তাদেরকে এই বর্তমান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিভাবে আবারও যুদ্ধে নামানো যায় সে একটি চেষ্টা করতে। আমরা এর আগে দেখেছি গেল ডিসেম্বরেও কিন্তু ইরানে সরকার বিরোধী একটি ব্যাপক বিক্ষোভ হয়েছিল, সেটি ছিল অর্থনৈতিক মন্দার জেরে। মূলত সেই কারণে সেই চেষ্টাটি কিন্তু আমরা দেখেছি যে আসলে সফল হয়নি। পরবর্তীতে সেই বিক্ষোভ দমন করা হয়েছে, যদিও সেই বিক্ষোভে অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নতুনভাবে কুর্দি বিদ্রোহী যারা রয়েছেন তাদেরকেও আসলে এই যুদ্ধে ব্যবহার করা হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা কিন্তু সরাসরি তিনি বলেছেন। এবং ইরানও কিন্তু বসে নেই, ইরানও পাল্টা আঘাত চালাচ্ছে। বিশেষ করে মার্কিন একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা করেছে। তারা বলেছে যে মূলত এটি ইউরোপ, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দেশের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাঙ্কার এবং সেখানে তারা হামলার দাবি করেছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। এবং ইরানে বিদ্যুৎ পানির সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে অস্ট্রেলিয়া কিংবা বিভিন্ন দেশ, পশ্চিমা মিত্ররা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশে দাঁড়ালো। অনেকগুলো দেশ আবার কিন্তু তারা মানা করেছে, তারা এই যুদ্ধে জড়াতে চায় না। বিশেষ করে জার্মানির কথা যদি বলি, জার্মানি এখন পর্যন্ত আসলে এই মধ্যপ্রাচ্য সংঘাতে তারা জড়াতে চায় না। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকেও আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এক এক সিদ্ধান্ত নিতে দেখেছি। বিশেষ করে প্রথমত যখন সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা হয় তখন আমরা দেখেছি যে তিনি প্রথমত তখন বলেছিলেন যে মার্কিন সেনাবাহিনীকে সেই ব্রিটিশ যে ঘাঁটি সেটি আসলে ব্যবহার করতে দেওয়া হবে। পরবর্তীতে যদিও আবার তিনি পিছু হটেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিভিন্ন ইস্যুতে বাদানুবাদ হয়েছে, সেটি নিয়েও আসলে দোলাচলে রয়েছে। যুক্তরাজ্যের অবস্থানও আসলে এখন পর্যন্ত পরিষ্কার নয়। স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যে যে সংঘাত সেটি কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট। তবে একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ দেশেই কিন্তু এই যুদ্ধের ঘোষণা দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন। যেমন বলছি যে ইরান যুদ্ধের লাগাম টানতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে আনা প্রস্তাব নাকচ হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে উত্থাপিত প্রস্তাবটি পাশ না হওয়ায় আবারও ব্যর্থ হলো ট্রাম্পের ক্ষমতা কমানোর প্রচেষ্টা।